আগের পর্বে আমরা দেখেছিলাম যে কাউন্সিল হলে আগুন লেগে যায়। বিস্ফোরণের আওয়াজ শুনে রাজমাতা নিজেও অবাক হয়ে যায় এবং নিজের দাসীকে তাড়াতাড়ি গিয়ে চেক করতে বলে যে আসলে কি হয়েছে। অন্যদিকে হিজু হেজংয়ের থেকে জানতে পারে যে ইয়ান কাউন্সিল হলের ভিতরে আছে, যেটাতে হিজুর মাথা তো পুরো খারাপই হয়ে যায়। ও আর দেরি করে না এবং সরাসরি ভেতরে ঢুকে যায় ইয়ানকে বাঁচাতে। এ সময় হেজং এবং চৈহুন ওকে আটকানোর চেষ্টা করে, তবে ও কারোর কথাই শোনে না। ভিতরে আমরা ইয়ানকে দেখতে পাই, যার অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছিল। ভিতরে এত আগুন লাগার কারণে অনেক বেশি ধোঁয়ার সৃষ্টি হচ্ছিল এবং সেই ধোঁয়ায় ইয়ানের দম আটকে যায় এবং ও মাটিতে লুটিয়ে পড়ে। ও ভাবছিল হয়তো এটাই ওর শেষ সময়, কিন্তু তখনই আমরা হিজুকে দেখতে পাই যে হানি বলে চিৎকার করতে করতে সেখানে চলে আসে এবং ইয়ানকে চারদিকে খুঁজতে থাকে। হিজুর এই চিৎকার ইয়ানের কান অবধি পৌঁছায়, তবে ও এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ওর মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। এ সময় ইয়ানের হিজুর বলা কথাগুলো মনে পড়তে থাকে, যেখানে হিজু ওকে বলেছিল আমি সবসময় তোমার সাথে থাকবো আর তোমাকে রক্ষা করব। ইয়ান ভাবে যদি হিজু এখানে আসে তাহলে হিজুও হয়তো বিপদে পড়বে, তাই ও খুবই ক্ষীণ স্বরে হিজুকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এদিকে হিজু খুঁজতে খুঁজতে সেই রুমের সামনে চলে আসে যেখানে ইয়ান ছিল, কিন্তু রুমের দরজাটা চাপানো ছিল। হিজু যখনই দরজার হাতলে হাত দেয় তখনই ওর হাতে ছ্যাঁকা লাগে। মূলত এত বেশি আগুনের জন্য সেই দরজার স্টিলের হাতলটা হিট হয়ে গিয়েছিল। তো যাই হোক, হিজু নিজের কাপড় হাতে পেঁচিয়ে ওই দরজাটা খোলে এবং তাড়াতাড়ি ইয়ানের কাছে যায়। ইয়ান ততক্ষণে জ্ঞান হারিয়েছে। হিজু প্রথমে গিয়ে ইয়ানের হার্টবিট চেক করে দেখে, যেটা খুবই আস্তে চলছিল। হিজু ইয়ানের জন্য খুবই চিন্তায় পড়ে যায় এবং ইয়ানকে তাড়াতাড়ি উঠতে বলে, তবে ইয়ান তো ওঠে না। হিজু এরপরে ইয়ানকে সেখান থেকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ওর পক্ষে ইয়ানকে ক্যারি করা এতটাও সোজা ছিল না, মানে ও পারছিলই না ইয়ানকে ক্যারি করতে। তাই ও ইয়ানকে ডাকতে থাকে যে কোনোভাবে যদি ওর জ্ঞানটা ফেরানো যায়, তবে কোনো লাভ হয় না। তাই হিজু তখন চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে আর কান্না করতে থাকে, তবে কেউই ওর শব্দ শুনতে পায় না। অন্যদিকে ইয়ুন কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি রাজমাতার কাছে দৌড়ে আসে আর বলে প্রাসাদে আগুন লেগেছে। এটা শুনে রাজমাতা অনেক বেশি অবাক হয়ে যায় এবং নিজের দাসীর কাছে জানতে চায় আসলে হয়েছেটা কি। রাজমাতার দাসী ওনাকে জানায় যে কাউন্সিল হলে আগুন লেগেছে। এটা শুনে রাজমাতা তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং জিজ্ঞেস করে ইয়ান ঠিক আছে তো? তখনই উনি ইয়ানের নাম ধরে কান্না করতে থাকে এবং বলে আমার আঙ্কেলের হয়তো বিপদ হয়েছে। রাজমাতা নিজের দাসীর কাছে জিজ্ঞেস করে ইয়ান ঠিক আছে তো? তবে দাসী কোনো উত্তর দিতে পারে না। রাজমাতা বারবার জিজ্ঞেস করতে থাকে ইয়ানের কি হয়েছে। এখানে রাজমাতা প্রায়ই ইয়ানের চিন্তায় কান্নাই করে দিচ্ছিল। তো সিন এখানে কাট হলে আমরা পরের সিনে দেখতে পাই হিজু কোনো মতে হয়তো ইয়ানকে বাইরে বের করে এনেছে, তবে ইয়ানের জ্ঞান এখনও ফেরেনি। ম্যাডাম চই হিজুকে একটু রেস্ট করে নিতে বলে আর বলে তুমি কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এটা করতে গেলে? ওখানে যদি প্রিন্স ইয়ানের সাথে সাথে তোমারও কিছু হয়ে যেত তাহলে কি হতো? হিজু এর উত্তরে বলে যদি আমি ইয়ানের জায়গায় থাকতাম তাহলে ও ঠিকই আমাকে বাঁচাতে যেত। ও আমাকে বাঁচাতে যেত যেমনটা সবসময় ও করে, তাহলে আমি কি করে হাত গুটিয়ে বসে থাকতে পারি? এরই মধ্যে ডংও সেখানে হন্তদন্ত হয়ে চলে আসে। মূলত এখানে ইয়ানের জন্য নয়, বরং হিজুর জন্য এসেছিল। ডংও দেখতে পাই হিজু নিজের হাতে অনেক বেশি আঘাত পেয়েছে। তো হিজু এবং ডংও একটু আলাদা কথা বলার জন্য যায়, যেখানে ডংও তো ওর উপরে প্রায় চিৎকারই করে ওঠে যে তুমি কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রিন্স ইয়ানকে বাঁচাতে গেলে। হিজু ওকে নিজের গলার স্বরটা একটু নিচু করতে বলে এবং বলে তো আমি কি করতাম? ইয়ানকে কি ওভাবে মরতে দেখতাম? ডংও বলে হ্যাঁ দেখতে, ওকে ওর মতো মরতে ছেড়ে দিতে, তাও তুমি কেন নিচে গেলে? এটা শুনে হিজু ওর দিকে এভাবে তাকিয়ে থাকে। ডংও বিষয়টা বুঝতে পারে এবং বলে আসলে আমি রাগের মাথায় বলে ফেলেছি। তবে হিজু তারপরও ওর দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে হেজং অনেকটা চিন্তা করছিল, তখন সেখানে চৈহুন চলে আসে। আমরা দেখতে পাই যে চৈহুনেরও হাতে অনেকটা আঘাত লেগেছে। চৈহুন হেজংকে এভাবে চিন্তা করতে দেখে বলে চিন্তার কোনো বিষয় নেই, হিজু এবং প্রিন্স ইয়ান দুজনেই ঠিক আছে। তবে হেজং তখন কান্না করতে থাকে, যেটা দেখে চৈহুন অবাক হয়ে যায়। হেজং কাঁদতে কাঁদতে ওকে সরি বলে আর বলে আমার জন্য এসব কিছু হয়েছে, প্রিন্স ইয়ানকে একা ছাড়া আমার উচিত হয়নি।
এটা শুনে চৈহুন ওকে বোঝায় এতে ওর কোনো দোষ নেই। চৈহুন বলে আগুন তো লাগতোই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আর যদি তুমি প্রিন্স ইয়ানকে একা না ছাড়তে এবং তার সাথে থাকতে তাহলে কি তুমি ম্যাজিক্যালি তাকে আগুন থেকে বের করে আনতে পারতে? হেজং তখন কোনো কথা না বলে চৈহুনের যে হাতে আঘাত লেগেছিল সেখানে আলতো করে স্পর্শ করে এবং বলে তোমাকে ধন্যবাদ। চৈহুন এটা শুনে অবাক হয়ে যায়। সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই হিজু আগুনের ভিতরে চলে যাওয়ার পরে চৈহুন এবং হেজং তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তবে চৈহুন এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারে না, তাই ও ভিতরে চলে যায় ওদেরকে বাঁচানোর জন্য। হেজং তো এতে আরও চিন্তায় পড়ে যায়। তবে ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে চৈহুন হিজু এবং ইয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। মূলত এভাবেই ওরা বেঁচে গিয়েছিল। সিন বর্তমানে আসলে হেজং চৈহুনকে ধন্যবাদ জানায় আর বলে আজ তুমি না থাকলে হয়তো ওদের কিছু একটা হয়েই যেত। চৈহুন বলে আরে কোনো ব্যাপার না, এমনিতেও এটা তো আমারই দায়িত্ব ছিল। হেজং চৈহুনকে বলে আমার না সত্যি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল যে তুমি আবার আঘাত না পেয়ে বসো, তোমার কোথাও ব্যথা লাগেনি তো বেশি? চৈহুন এতে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তবে ও মনে মনে খুশিও হয় যে হেজং সত্যি সত্যি ওর জন্য অনেক কেয়ার করছে। এবার হেজংয়ের চোখ থেকে তখনও পানি পড়ছিল, যেটা দেখে চৈহুন হেসে বলে এবার তো তুমি কান্না বন্ধ করো, তোমাকে কাঁদতে দেখে একদমই ভালো লাগে না। হেজংও এবার হেসে দেয়। তো এরপর দেখা যায় হেজং হিজুর কাছে আসে, যেখানে হিজু জানতে চায় ইয়ানের তো আজ কাউন্সিল হলে যাওয়ার কথা ছিল না, তাহলে ও কাউন্সিল হলে কি করতে গিয়েছিল? হেজং একটু মনে করে বলে আসলে প্রাইম মিনিস্টার ডংউই ওনাকে ডেকেছিল, কি একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই জন্য। মূলত আগের পর্বে আমি একটু ভুল বলে ফেলেছিলাম, রাজমাতা ইয়ানকে কল করেছিল তবে ইয়ান কলটা রিসিভ করেনি। এর পরপরই ডংউ মেসেজ করে ওকে কাউন্সিল হলে আসতে বলে। তো রাজমাতা নয় বরং ডংউই ওকে কাউন্সিল হলে ডেকে নিয়ে গিয়েছিল। তো এবার এটা জানতে পেরে হিজু তো ডংউর উপরে আরও বেশি সন্দেহ হয়। যাই হোক, হিজু এর পরে ইয়ানের পাশে এসে বসে। ইয়ানকে এভাবে অজ্ঞান অবস্থায় দেখে হিজুর মনটা খারাপ হয়ে যায় আর ওর বারবার আগুনের সেই দৃশ্যগুলো ওর চোখের সামনে ভাসতে থাকে। তার সাথে ইয়ানের সাথে কাটানো ওর সমস্ত মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে, যেখানে ব্যাকগ্রাউন্ডে ইয়ান হিজুকে বলছিল লোকজন যেন সত্যি বিশ্বাস করে যে আমাদের এই অদ্ভুত কন্ট্রাক্ট ম্যারেজটা সত্যি, সেজন্য তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট দেখানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি লোকজনের চাপে মাথা নত করো না, কখনো পিছু হটবে না আর নিজের অবস্থান থেকেও সরে যেও না। আমি আমার সর্বস্ব দিয়ে তোমার পাশে থেকে লড়ব। আমার কাছেও এমন কিছু আছে যা তোমার নেই, যেমন তোমার মাঝেও এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। আর তুমি যদি চাও আমি নিঃসংকোচে আমার সবটুকুই তোমাকে দিয়ে দিতে প্রস্তুত। তো এসব কিছু ভেবেই হিজু ইয়ানের বুকে মাথা রাখে এবং বলে তুমি বলেছিলে যে রাজপ্রাসাদই আমাদের জন্য সব থেকে সেফ একটা প্লেস হবে, কিন্তু এই পৃথিবীতে আদৌ কি তোমার জন্য কোনো সেফ জায়গা আছে? অন্যদিকে ডংউকে দেখা যায়, যার সহকারী ওকে জিজ্ঞেস করে এখন কি আমাদের কিছু করা উচিত। ডংউ বলে আপাতত কিছু করতে হবে না, আগে প্রিন্স ইয়ানের জ্ঞান ফিরুক। পরের দিন প্রাসাদে আগুন লাগার ব্যাপারে সমস্ত জায়গায় নিউজ হয়ে যায়। হিজু নিজেও ইনভেস্টিগেশন টিমের সাথে যোগ দেয় যাতে এই কেসটা ইনভেস্টিগেশন করতে পারে। ও নিজে সিসিটিভি চেক করে তবে তেমন কিছু পায় না, তাই হিজু প্যালেসের সকল সার্ভেন্টদের জিজ্ঞাসাবাদ করতে চায়। চৈহুন বলে এতে করে রাজমাতার কাছ থেকে পারমিশন আনতে হবে, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলবো। হিজু বলে এর কোনো দরকার নেই, আমি নিজে তার সাথে কথা বলতে চাই। তো যেই বলা সেই কাজ, এরপরও রাজমাতার সাথে দেখা করতে চলে আসে। রাজমাতা অনেক চিন্তিত হয়ে হিজুকে জিজ্ঞেস করে ইয়ান এখন কেমন আছে, আমি ভাবছিলাম ওকে একবার দেখতে যাব। হিজু রাজমাতার এরকম মায়া কান্না সহ্য করতে পারে না এবং বলে আপনি কি সত্যি ইয়ানের জন্য চিন্তা করেন? আমি জানি আপনি খুব ভালো করেই জানেন যে ইয়ানের সাথে এই আগুনের ঘটনাটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং কেউ ইচ্ছে করে ওকে মারার চেষ্টা করেছিল, কারণ ইয়ানের রাজা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। আর আমার যতদূর জানা আপনি হলেন একমাত্র যে ইয়ানের বিরুদ্ধে ছিলেন। তো সেদিক থেকে বলাই যায় যে আপনিই হয়তো আগুনটা লাগিয়েছেন। রাজমাতা বলে সব তুমি কি বলছো? হিজু বলে যা বলছি ঠিকই বলছি, আপনি যদি চান যে আমি আপনাকে সন্দেহের তালিকায় না রাখি তাহলে আমাকে ইনভেস্টিগেশনে সাহায্য করুন। আমি চাই সমস্ত সার্ভেন্টদেরকে জিজ্ঞাসাবাদ করতে, তাই আশা করি আপনি আমাকে বাধা দেবেন না।
এগুলো বলেই ওকে যে চা দেওয়া হয়েছিল হিজু সেটা ফেলে দেয় এবং বলে, আমার তো এই চা খেতেও ভয় করছে, যদি আপনি এতে কিছু মিশিয়ে দিয়ে থাকেন। এটা বলেই হিজু সেখান থেকে বেরিয়ে আসে। চৈহুন বলে, আপাতত প্রিন্স ইয়ানের এই আগুন লাগার ঘটনাটা নিয়ে পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না, বরং রাজপরিবারের অভ্যন্তরীণ যে ইনভেস্টিগেশন টিম আছে তারাই বিষয়টাকে হ্যান্ডেল করবে এবং এটাকে পাবলিক করাও হবে না। হিজু এটা শুনে অবাক হয় এবং বলে, কেন পাবলিক করা হবে না? চৈহুন বলে, কারণ প্রাইম মিনিস্টার ডংও নিষেধ করেছে। আসলে আপনাকে যে বিষ দেওয়া হয়েছিল সেই কেসটা এখনও হোল্ডিংয়ে আছে এবং এর মধ্যে আরেকটা কেস রিলিজ করা একদমই উচিত হবে না। এখান থেকে হিজু আরও জানতে পারে ডংও নাকি ইয়ানের সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনেই ও তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং দৌড়ে তাড়াতাড়ি ইয়ানের কাছে চলে আসে এবং দেখতে পায় সেখানে ডংও বসে আছে আর সব কিছুই ঠিকঠাক আছে। এতে হিজু একটু স্বস্তি পায়। যদিও হিজু ডংউকে অনেক বেশি সন্দেহ করছিল, তবে ও ডংউকে এই বিষয়ে বুঝতে দেয় না। ডংউ চলে যেতেই হিজু ওর যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে দায়ং আর তেজু হিজুকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। তার উপরে হিজু এখন পর্যন্ত ওদেরকে একটা টেক্সটও করেনি। তখনই ওরা দুজন পাশে থাকা দুটি মেয়ের গসিপ শুনতে পায়, যারা কিনা রাজপরিবার নিয়েই গসিপ করছিল এবং ওরা কান পেতে শুনতে পায় ওই দুইজন মেয়ে বলছে লোকজন নাকি বলা বলি করছে ইয়ান নাকি এবার মারাই গেছে। এটা শোনা মাত্রই ওরা দুজনেই তো শকড হয়ে যায় এবং তেজু এতটাই শকড হয়ে গিয়েছিল যে ওর হাত থেকে একটা প্লেট নিচে পড়ে যায়। দায়ং বলে, এবার আর দেরি করো না, তোমার উচিত হিজুকে কল করা। তো দায়ংয়ের কথা মতো তেজুও সেটাই করে, কিন্তু হিজু ওর কলটা রিসিভ করে না। মূলত হিজু তখন ইয়ানের পাশে বসেছিল এবং ওর ফোনটা অনবরত রিং হয়ে যাচ্ছিল। তারপরও হিজুর কোনো মনোযোগই ছিল না ওদিকে, ওর মনোযোগ এখন শুধু ইয়ানের দিকে ছিল। অন্যদিকে ডংউ নিজের রেসিডেন্টে আসতেই ওর সহকারী এসে ওর সাথে কাজের কথা বলতে চাইলে ডংউ নিষেধ করে এবং বলে, আজকে নয়, আজ আমি খুবই ক্লান্ত, তাই কালকে কাজের বিষয়ে কথা হবে। তবে সহকারী জানায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়ানের এই আগুন লাগার ঘটনা নিয়ে এখন রাজপরিবারের যে সচিবালয় আছে তারাও হস্তক্ষেপ করতে চাইছে, কারণ ইতিমধ্যেই সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে প্রিন্স ইয়ান নাকি মারা গেছে। তো রাজপরিবারের সচিবালয় একটা স্টেটমেন্ট দিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করতে চাইছে। তো পরের দিনই ডংউ রাজমাতার সাথে দেখা করতে চলে আসে এবং রাজমাতাকে বলে, এখন সময় হয়ে গেছে কিং ইউনকে নিজের সব দায়িত্ব বুঝে নেওয়ার। এতদিন প্রিন্স ইয়ানই রাজ্যের সমস্ত দায়িত্ব সামলেছে, তবে তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় আর তার জ্ঞানও তো এখনও ফেরেনি। তো কাউকে তো একটা সমস্ত দায়িত্ব নিতেই হবে। এর থেকে ভালো হবে কিং ইউনি এখন নিজের দায়িত্ব নিজে সামলাক। তবে রাজমাতা এতে রাজি হতে চায় না এবং বলে, আমার মনে হয় আগে ইয়ানের জ্ঞান ফেরা উচিত, তারপরে এই বিষয়ে ভাবা যাবে। তবে ডংউ কোনো কথাই শুনছিল না। ইয়ানের এরকম অজ্ঞান হওয়ার অবস্থার সুযোগ নিয়ে ও ইয়ানকে সমস্ত ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তবে তখনই সেখানে ঘোষণা হয় যে ইয়ান আসছে আর ইয়ান ভেতরে চলে আসে। ইয়ানকে দেখে দুজনেই তো অবাক হয়ে যায়। ইয়ান রাজমাতাকে বলে, সরি, আমার জন্য হয়তো আপনাকে অনেক বেশি চিন্তা করতে হয়েছে, তবে এখন আর চিন্তা নেই, এখন আমি সুস্থ হয়ে গেছি, তো এখন আমি নিজের সমস্ত দায়িত্বই সামলাতে পারবো। অন্যদিকে হিজু আর চৈহুন নিজেদের ফাইলগুলো চেক করছিল। তখনই সেখানে হেজং এসে জানায় ইয়ানের জ্ঞান ফিরেছে। এটা শোনা মাত্রই তো চৈহুন খুশিতে লাফিয়ে ওঠে। হিজু নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ও দৌড়ে তাড়াতাড়ি ইয়ানের কাছে যেতে যায়। এমন সময় ইয়ান ওর হাত টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ইয়ানকে সুস্থ দেখে হিজু প্রায় ইমোশনাল হয়ে পড়ে এবং বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ছেড়ে চলেই যাবে, তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকতাম বলো। ইয়ান এতে হিজুকে আরো শক্ত করে জড়িয়ে বলে, আই এম সরি, তোমাকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। এদিকে প্ল্যান পাঞ্চার হওয়ায় ডংও অনেক বেশি আপসেট ছিল আর ড্রিঙ্ক করছিল। ডংও ভাবতে থাকে ইয়ানের সাথে ওর কি কি কথা হয়েছে। ডংও ইয়ানকে বলে, আপনি কখন উঠলেন? এখন আপনার রেস্ট করা উচিত, তাই আপনি গিয়ে নিশ্চিন্তে রেস্ট করতে পারেন। ইয়ান বলে, কোনো দরকার নেই, এতক্ষণ আমি অনেক রেস্ট নিয়েছি, এখন সময় এসে গিয়েছে আমার পাবলিক ডিউটিগুলো করার। আমার নিজের দায়িত্বগুলোও তো আমাকে সামলাতে হবে, তাই না? বর্তমানে এসব কিছু ভেবেই ডংও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো ডংও এসব কিছু নিয়ে চিন্তা করতে করতে সোজা রাজমাতার বাবা মানে গংসুনকে কল করে
এবং বলে সময় চলে এসেছে আমাদের শেষ পদক্ষেপ নেওয়ার, কারণ অলরেডি প্রিন্স ইয়ান জেগে উঠেছে। এখন আমাদেরকে কিছু করতেই হবে। তো এরপর ওরা কি করবে তা তো আমরা আগে গিয়েই জানতে পারবো। অন্যদিকে হিজু আর ইয়ান একসাথে সময় কাটাচ্ছিল। হিজু ওকে জিজ্ঞেস করে, তুমি জ্ঞান ফেরার সাথে সাথেই রাজমাতার সাথে কেন দেখা করতে গিয়েছিলে? ইয়ান বলে, ডঙুর সাথে কথা বলার জন্য। এটা শুনে হিজু অবাক হয়ে যায়। মূলত হিজুর তো ডঙুর উপরে সন্দেহ হচ্ছে, তাই ও ইয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি ডঙুর উপরে কোনো সন্দেহ আছে, নাকি তুমি ওকে অনেক বেশি বিশ্বাস করো? ইয়ান বলে, হঠাৎ এরকম প্রশ্ন? হিজু বলে, আসলে তোমরা দুজন অনেক ভালো বন্ধু, তো এই জন্য জিজ্ঞেস করছিলাম। ইয়ান বলে, সত্যি বলতে মাঝে মাঝে আমারও মনে হয় ওকে ধরে একটা পাঞ্চ মারি, কিন্তু আমি সত্যি ওকে বিশ্বাস করি। হিজু বলে, ওকে এত বিশ্বাস করার কারণ কি? ইয়ান বলে, কারণ আমি যেমন রাজপ্রাসাদের চারু দেয়ালে বন্দি, ও তেমন মন্ত্রিসভার চার দেয়ালে বন্দি, তাই আমি ওকে বিশ্বাস করি। তো যাই হোক, এর পরের দিন দেখা যায় কাউন্সিল হলে যে আগুন লাগিয়েছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই প্রোটেস্টারগুলো এখনও রাজপ্রাসাদের বাইরে ইয়ানের বিরুদ্ধে প্রোটেস্ট করেই যাচ্ছে এবং ইয়ানকে পদত্যাগ করার জন্য বলছে। তবে ইয়ানের ওদের কথায় কোনো মাথা ব্যথাই নেই। ইয়ান সোজা ইউনের সাথে দেখা করতে যায়, যেখানে ইউন ওকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? ইয়ান বলে, হ্যাঁ। তবে আগুনের ওই ঘটনা নিয়ে ইউন তো অনেক বেশি আপসেট ছিল, তাই ও কান্না করে দেয় এবং বলে, আমি ভেবেছিলাম বাবার মতো আমি আপনাকেও হারিয়ে ফেলবো। এটাতে ইয়ান ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে গংসুন জানতে পেরেছে ইয়ান এবং হিজু নিজেদের গ্র্যান্ড প্রিন্স আর গ্র্যান্ড প্রিন্সেসের দায়িত্ব নিতে চলেছে। এটা শুনে গংসুন তাড়াতাড়ি রাজমাতাকে বলে, তোমার ওদের দুজনকে আটকানো উচিত। রাজমাতাও বলে, আপনার কি মনে হয় ওরা দুজন আমার কথা শুনবে? গংসুন এতে হাইপার হয়ে যায় এবং বলে, এমনিতেও গ্যাস বিস্ফোরণের কারণে ইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, ও তো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। এই বিষয়টাকে কোনোভাবে কাজে লাগিয়ে ওকে নিজের দায়িত্ব থেকে সরিয়ে দাও। এটা শুনে রাজমাতা অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন যে গ্যাস বিস্ফোরণের কারণে আগুন লেগেছে? এখন পর্যন্ত এটা তো কেউই বলেনি। এটা শুনে গংসুন একটু ঘাবড়ে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো? রাজমাতা বলে, আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। গংসুন এখানে নিজের মুখে কিছু স্বীকার না করলেও রাজমাতা খুব ভালো করেই বুঝতে পারে ওনার বাবা কি কুকর্ম করেছে। তাই তিনি কাঁদতে কাঁদতে নিজের রুমে ফিরে আসে এবং এসে সমস্ত জুয়েলারি টেনে হিচড়ে খুলতে থাকে। রাজমাতা এখানে সেই মেয়েটকে ডেকে পাঠায় যাকে দিয়ে গংসুন আগের বার ইয়ানকে ডিগোসিন ওষুধ দিয়ে মারার চেষ্টা করিয়েছিল। তো সেই মেয়েট সেখানে আসতেই রাজমাতা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমার মনে হয় আমি তোমাকে আর সেভ করতে পারবো না। এটা শুনে মেয়েটটা অনেক চিন্তায় পড়ে যায়। রাজমাতা বলে, তবে তুমি চিন্তা করো না, তোমার পরিবারকে আমি আমার সবটুকু দিয়ে রক্ষা করার চেষ্টা করব। এটা শোনা মাত্রই মেয়েট তাকে শুকরিয়া করে, কারণ ওই মেয়েট শুধু চায় ওর ভাই এবং ওর পরিবার যেন সুখে থাকে। অন্যদিকে হিজু তো এটা নিয়েই চিন্তায় ছিল যে এত কড়া গার্ড থাকা সত্ত্বেও কাউন্সিল হলে কেউ কি করে আগুন লাগাতে পারে। চৈহুনকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। তবে হিজু ঠিক করে নেয় ও ইয়ানকে নিয়ে এই রাজপ্রাসাদে আর থাকবে না। অন্যদিকে ইয়ান নিজের কাজ করছিল, তখন সেখানে রাজমাতা চলে আসে। সবাই সেখান থেকে বের হয়ে যেতেই রাজমাতা হাঁটু গেড়ে ইয়ানের সামনে বসে পড়ে, যেটা দেখে ইয়ান তো অবাক হয়ে যায়। রাজমাতা এখানে ইয়ানের কাছে ক্ষমা চায় এবং ইয়ানের কাছে নিজের বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে দেয় যেগুলো ডঙু ওনাকে দিয়েছিল, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল ওই ডিগোসিন ওষুধের কেসের পিছনে আসলে গংসুনেরই হাত আছে। ইয়ান অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি আমাকে এগুলো কেন দেখালেন? রাজমাতাও বলে, কারণ আমার মনে হয় যে তোমার এই আগুন লাগার ঘটনার পিছনেও আমার বাবার হাত আছে। ইয়ান রেগে বলে, তো এখন আপনি নিজের বাবাকে সেভ করার জন্য আমার কাছে এসেছেন যাতে আপনার এই বাবার কুকর্ম ঢাকা যায়। রাজমাতা বলে, তুমি ভুল বুঝছো, আমি এখানে শাস্তির জন্য এসেছি। আমি চাই তুমি জানো আমাকে আর আমার বাবাকে শাস্তি দাও। ইয়ান তাচ্ছিল্য করে বলে, আপনার কি মনে হয় যে আমি সত্যি এটা করব? আর আমি যদি সত্যি আপনাকে পানিশমেন্ট দিই, আপনার বাবাকে পানিশমেন্ট দিই, তাহলে আপনার কি মনে হয় যে আপনারা সেটা সহ্য করতে পারবেন? রাজমাতা বলে, আমরা ট্রাই করব। ইয়ান বলে, এতদিন তো আপনি কখনোই আমার সাথে এভাবে ভয় পেয়ে কথা বলেননি, তাহলে আজ কেন এত ভয় পাচ্ছেন?
যে আমি সামনে রাজা হতে চলেছি এই জন্য? রাজমাতা বলে, তুমি ভুল বুঝছো, আমি সে কারণে আসিনি। তুমি ভবিষ্যতে রাজা হতে যাচ্ছ, আর রাজপরিবারের একজন সদস্য হিসেবে আমারও দায়িত্ব আছে রাজাকে রক্ষা করার। এই কারণেই আমি ক্রাউন রক্ষা করতে এখানে এসেছি। ইয়ান বলে, ঠিক আছে, তাহলে আপনাদের শাস্তি হলো এটাই যে ইতিহাসে সবাই আপনাদেরকে মহাপাপী হিসেবে চিনবে। সবাই জানবে যে আপনারা কতটা কুকর্ম করেছেন। মানে সবাই ওদেরকে মীর জাফর হিসেবে চিনবে। রাজমাতা খুশি হয় এবং বলে, আমাদের জন্য এটুকু শাস্তিও অনেক কম হয়ে যায়, তবে তোমার এরকম মহানুভবতার কারণে ধন্যবাদ। অন্যদিকে আমরা ডঙ্গুকে দেখতে পাই যে হান্টিং করার জন্য শুটিং করার প্র্যাকটিস করছিল। তখন সেখানে হিজু চলে আসে। হিজু এখানে ডঙ্গুর সাথে কথা বলে এবং বলে, হান্টিং করে ওসব অবলা প্রাণীদের মেরে ফেলা কি খুবই দরকার? ওদের কি কোনো অধিকার নেই? ডঙ্গু বলে, এটা রাজপরিবারের একটা ঐতিহ্য। এমন সময় হিজু হঠাৎ করে ওর দিকেই বন্দুক তাক করে, যেটাতে ডঙ্গু তো অবাক হয়ে যায়। তবে পরক্ষণেই হিজু বন্দুকটা সরিয়ে নেয় এবং হেসে ওর সাথে কথা বলে। তবে হিজুর এরকম সন্দেহজনক কথা শুনে ডঙ্গুরও কিছু একটা খটকা লাগে। এরপর হিজু বাড়ি চলে আসে, যেখানে ইয়ান নিজের বিড়ালদের সাথে খেলা করছিল। হিজু ওর পাশে বসে এবং ওর কাঁধে মাথা রাখে। ইয়ান তখন হিজুকে জানায় রাজমাতা এখানে এসেছিল এবং উনি জানিয়েছেন তোমাকে ডিগোশিন ওষুধ দেওয়া এবং এই আগুন লাগার ঘটনার পিছনে তার বাবা আছে, মানে গংসুন। এটা শুনে হিজু অবাক হয়ে যায়। যাই হোক, এরপর হিজু ইয়ানকে ঘুম পাড়িয়ে দেয়। আর পরের দিন সকালে সিন দেখানো হয়, যেখানে ইউন নিজের রয়্যাল ডিগ্রিতে নিজের সিল মেরে দেয় এবং মাকে জিজ্ঞেস করে, এবার আমার আঙ্কেল শান্তিতে রাজা হতে পারবে তো? রাজমাতা বলে, আমিও দোয়া করি যেন এবার সব কিছু ভালোই মিটে যায়। তো এখানে কিছু কথা বলি। এই ড্রামায় রাজমাতা আসলে ইয়ানকে ভালোবাসতো। রাজমাতার ভালোবাসা কোনো সুস্থ প্রেম নয়, বরং একটি টক্সিক অধিকার বোধ বা ক্ষমতার লোভ। স্কুল জীবনে রাজমাতা ইয়ানকে ভালোবাসলেও ক্ষমতার জন্য নিজের বাবার চাপে ও ইয়ানের বড় ভাইকে বিয়ে করে রাজপ্রাসাদে আসে। বর্তমানে ও ইয়ানকে দেবর বা ভাইয়ের মতো স্নেহ করার নাটক করলেও ভেতরে ভেতরে সে চায় ইয়ান যেন সবসময় ওনারই নিয়ন্ত্রণে থাকে। ইয়ান যখন হিজুর প্রেমে পড়ে এবং রাজমাতার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায়, তখন রাজমাতার এই অবদমিত ভালোবাসার তীব্র জেলাসি বা ঘৃণার রূপ নেয়। সহজ কথায় তার ভালোবাসা হলো, আমি যাকে পাইনি তাকে অন্য কারো হতে দেব না এবং নিজের পায়ের নিচে রাখবো। তবে ধীরে ধীরে এই পর্বে রাজমাতা ঠিক হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে এবং নিজের ভুলটাকে বুঝতে পেরেছে। অন্যদিকে ডঙ্গুকে ইয়ান ডেকে পাঠায়। ইয়ান বলে, হিজুর ওই ডিগোশিন ওষুধের কেসটা সলভ করার জন্য তোমার আর কতদিন লাগবে? ডঙ্গু বলে, আমি আর বেশি সময় নেব না এবং আমি জানতে পেরেছি এর পিছনে আসলে গংসুন আছে, মানে রাজমাতার বাবা। ডঙ্গু এই বিষয়ে জানে, শোনা মাত্রই ইয়ান তো অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজমাতা ইয়ানকে সতর্ক করে বলে, ডঙ্গু থেকে একটু দূরে থাকো, কারণ ওই সবার প্রথমে জানতে পেরেছিল আমার বাবাই এই কুকর্ম করেছে। তবে ও সমস্ত প্রমাণ আমার কাছে হ্যান্ডওভার করে দিয়েছিল। এটা শুনে ইয়ান কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না। রাজমাতা বলে, আমি জানি তুমি ওকে অনেক বিশ্বাস করো, তবে মানুষ বদলাতে 1 মিনিটও সময় লাগে না। কোনো কিছু উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করিয়ে ফেলতে পারে। তো রাজমাতার এসব কথা ইয়ানে তো তখন বিশ্বাস হয় না ঠিকই, তবে যখন ডঙ্গু এই বিষয়ে নিজে থেকে ইয়ানকে বলে, তখন ইয়ানের তো সন্দেহ হয় যে ডঙ্গুও হয়তো এর সাথে জড়িত। নাহলে ডঙ্গু কি করে জানলো যে ওই ডিগোশিন ওষুধের পিছনে আসলে গংসুনের হাত আছে? ডঙ্গু বলে, এই কেসটা আমাদেরকে বন্ধ করে দেওয়া উচিত, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে চলবে না। ইয়ানেতে রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো, অপরাধীকে এভাবে ছেড়ে দেবো? ডঙ্গু চিৎকার করে বলে, তো আর কি করব? উনি হচ্ছে রাজপরিবারের একজন সদস্য, উনি রাজমাতার বাবা, ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া উচিত হবে না। তবে ইয়ান এতে কিছুতেই রাজি হতে চায় না। ডঙ্গু বলে, আপনি কি চাচ্ছেন পুরো রাজপরিবারটাকে ভেঙে ফেলতে? ইয়ান বলে, হ্যাঁ, রাজা হওয়ার পরে আমার প্রথম কাজই হবে পুরো রাজপরিবার বিলুপ্ত করে দেওয়া। এই দেশে রাজপরিবার বলতে কিছুই থাকবে না, যে যার নিজের মতো স্বাধীন জীবন কাটাতে পারবে। ডঙ্গু বলে, এত কিছু করার পরে আপনি এখন নিজের স্বাধীন হওয়ার জন্য এসব কিছু করছেন? ইয়ান বলে, আমি শুধু নিজের জন্য এসব কিছু করছি না, সবার জন্যই করছি। ডঙ্গু সেখান থেকে রেগে বের হয়ে যেতেই হিজু সেখানে আসে এবং ইয়ানকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইয়ান তখন ওকে বলে,
ডংও সবকিছু আগে থেকেই জানতো। হিজো এতে অবাক হয় এবং জিজ্ঞেস করে, তাহলে ডংও কি রাজি হয়েছে গংসুনকে অ্যারেস্ট করার জন্য? ইয়ান বলে, গংসুনকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হবে। যদিও ডংও এতে রাজি নয়, তারপরও ওর হাতে আর অন্য কোনো চয়েস নেই। তো এর পরপরই দেখা যায় গংসুনের রেসিডেন্টে ইনভেস্টিগেশন টিম চলে আসে এবং সবকিছু তল্লাশি করতে শুরু করে। সাথে ওরা গংসুনকে অ্যারেস্ট করে এবং ওই মেটকেও অ্যারেস্ট করে, যাকে দিয়ে গংসুন সেই ডিগোশিন ওষুধ দিয়েছিল। নিউজে সবকিছু দেখে রাজমাতা ইমোশনাল হয়ে যায়। তখনই ইউন সেখানে হাসি মুখে চলে আসলে রাজমাতা নিজেকে সামলে নেয় এবং ইউনকে বলে, যখনই তুমি কোনো কিছু নিয়ে ভয় পাবে তখনই কোনো দ্বিধা ছাড়াই নিজের আঙ্কেলের কাছে চলে যাবে, সে তোমাকে সব কিছু দিয়ে হেল্প করবে। ইউন হেসে বলে, ঠিক আছে। এদিকে জেলে ইয়ান আসে গংসুনের সাথে কথা বলার জন্য। গংসুন প্রথমে ওকে বোঝানোর চেষ্টা করে, আমি এসব কিছুই করিনি। তবে ইয়ান তো সব কিছুই জানতো। গংসুন বলে, তুমি আমার সাথে এটা করতে পারো না, আমি হলাম রাজমাতার বাবা এবং রাজার নানা হই আমি। ইয়ান বলে, আপনি কি বলছেন? আপনার মেয়ে মানে রাজমাতাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তো সেখানে আপনার এসব বলা তো সাজে না। এবার এটা শুনে গংসুন তো পুরোই থমকে যায় এবং কিছুই বলতে পারে না। ইয়ানও সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে বোর্ড মিটিংয়ে থাকাকালীন সমস্ত বোর্ড মেম্বাররাই বলতে থাকে যে ইয়ানের সাহস হয় কি করে রাজ পরিবারকে বিলুপ্ত করার কথা বলে। কেউ তো ইয়ানের কথার সাথে একমত হতেই পারছিল না। তবে ডংও বলে, যাই হয়ে যাক না কেন আমাদেরকে তার কথা মেনে চলতে হবে। এরপর ডংও সেখান থেকে বের হলেই হিজো ওর সাথে দেখা করতে আসে এবং বলে, ইয়ান আমাকে বলেছে যে তুমি সব কিছু আগে থেকেই জানতে। ডংও এতে কি বলবে বুঝতে পারে না, আর বলে, প্রিন্স ইয়ান বলছে সে নাকি পুরো রাজ পরিবারই বিলুপ্ত করে দেবে, রাজ পরিবার ভেঙে দেবে। তবে একটা কথা মাথায় রাখা উচিত যে একজন রাজা যা ইচ্ছা তাই করতে পারে না। ডংর কথা শুনে হিজো কোনো ভ্রুক্ষেপ করে না এবং ইয়ানের হয়ে কথা বলে। ও বলে, সময় চলে এসেছে আমাদের শত্রুদের সাথে সব কিছু শেষ করার। পরের দিন ছিল ইয়ানের রাজ অভিষেকের দিন। সেখানে অনেক জোরে ঢাক ঢোল পিটানো হয়, সমস্ত রাজ পরিবারের লোক একত্রিত হয়েছিল। ইয়ান সেখানে রাজার বেশে হাজির হয় এবং সবার সামনে সিংহাসনে বসে। সবাই তখন ইয়ানের সামনে মাথা নত করে। আর এর সাথে সাথে এই পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট পার্ট নিয়ে।